আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৬-এর বিশ্ব পরিক্রমা পর্ব ১। এখন পড়ছি ইরানের রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ। ২৮ ডিসেম্বর ২০২৫ সালে ইরান রাশিয়ার উৎক্ষেপণ যান ব্যবহার করে দেশীয়ভাবে নির্মিত ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করে। স্যাটেলাইট ৩টি হল জাফর-2, পায়া এবং কাউসার 1.5। জাফর-2 স্যাটেলাইটটি ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নির্মিত। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, পরিবেশগত অবস্থা মূল্যায়ন, দুর্যোগ মোকাবিলা এবং মানচিত্র তৈরির জন্য তথ্য সরবরাহ করবে। ইরানি মহাকাশ সংস্থা নির্মিত পায়া বা তুলো-3 এখন পর্যন্ত ইরানের সবচেয়ে ভারী পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার ওজন ১৫০ কিলোগ্রাম। কাউসার 1.5 আগের কাউসার ও হুদহুদ স্যাটেলাইটের উন্নত সংস্করণ। এতে ইন্টারনেট অফ থিংস (আইওটি) সক্ষমতা যুক্ত করা হয়, যা স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থার জন্য তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান সম্ভব করবে। ইরান প্রথম ২০০৯ সালে উমিদ বা আশা স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ অঙ্গনে প্রবেশ করে। এবার পড়ছি সমুদ্রের নিচে এশিয়ার বৃহৎ সোনার খনি। ২০২৫ সালের ডিসেম্বরে সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনি সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাইয়ের লাইজহৌ উপকূলে সাগরের তলদেশে মিলেছে এই খনি। এটিকে এশিয়ার সমুদ্র তলদেশে অবস্থিত বৃহত্তম সোনার খনি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে বড় একক সোনার মজুত। সাগরতলের এই খনিতে ৩,৯০০ টনেরও বেশি সোনা আছে বলে ধারণা করা হয়। ২০২৫ সালের নভেম্বরে লিয়াওনিং প্রদেশ এবং কুনলান পার্বত্যাঞ্চলে একটি করে সোনার খনির সন্ধান পায় চীন। খনি দুটিতে যথাক্রমে ১৪৪০ এবং ১,০০০ টন সোনার মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। চীন বিশ্বের বৃহত্তম সোনার আকরিক উৎপাদক। এবার পড়ছি মিয়ানমারের বিতর্কিত নির্বাচন। ২৮ ডিসেম্বর ২০২৫ সালে প্রথম ধাপ, ১১ জানুয়ারি ২০২৬ সালে দ্বিতীয় ধাপ এবং ২৫ জানুয়ারি ২০২৬ সালে তৃতীয় ধাপে মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ দফায় দেশটির ৩৩০টি শহর এলাকার মধ্যে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এমন এলাকায় ভোট অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৫৭টি দল অংশ নিলেও মাত্র ৬টি দল দেশ জুড়ে প্রার্থী দেয়। কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনডিএলকে নির্বাচনের বাইরে রাখা হয়। ১ ফেব্রুয়ারি ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের মার্চে সংসদ অধিবেশন শুরু হবে এবং এপ্রিলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এবার পড়ছি সোমালিল্যান্ডকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ইসরায়েল। সোমালিল্যান্ড হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত একটি স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র। এটি ১৮ মে ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীন ঘোষণা করলেও এখনও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেনি স্বাধীন দেশ হিসেবে। অঞ্চলটি বাস্তবে একটি স্বতন্ত্র প্রশাসনিক, রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো নিয়ে পরিচালিত হলেও কেন্দ্রীয় সরকার সেখানে কার্যকর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি এবং সে কারণে তাদের নেতৃত্ব আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়। ২৬ ডিসেম্বর ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। এই স্বীকৃতি প্রদানের পাশাপাশি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তাদের সাথে একটি চুক্তিও স্বাক্ষর করে। এবার পড়ছি ইসরায়েল জার্মানির নিরাপত্তা সহযোগিতা চুক্তি।
11 জানুয়ারি 2026 সালে ইসরায়েল ও জার্মানি একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ পরস্পরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। গাজা যুদ্ধের জেরে 2025 সালের আগস্টে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করে জার্মানি। সে সময় জার্মানির যুক্তি ছিল তাদের রপ্তানি করা অস্ত্র দিয়ে ইসরায়েল তাদের গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ হলো জার্মানি। এবার পড়ছি জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত। 2025 সালে জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত গ্লোবাল অ্যাডভোকেট ফর পিস হিসেবে নিয়োগ পান নাইজেরিয়ার স্পোকেন ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান। তাকে আলহান ইসলাম নামেও ডাকা হয়। জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা বিভাগের উদ্যোগে এই দায়িত্ব দেওয়া হয়, কারণ মারিয়াম নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকা থেকে উঠে এসেছে, যেখানে বোকো হারামের মতো সশস্ত্র গোষ্ঠী মানুষের জীবন ধ্বংস করছে। তিনি শৈশবে যুদ্ধের আঘাত সহ্য করেছেন। এবার পড়ছি আকাশপথে স্টারলিংক। আধুনিক ইন-ফ্লাইট কানেক্টিভিটিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজ বিশ্বের প্রথম এয়ারলাইন্স হিসেবে বোয়িং 7878 উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে। একই সঙ্গে মাত্র 8 মাসের মধ্যে কাতার এয়ারওয়েজ তাদের পুরো এয়ারবাসে 350টি উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন করে। এটি ছিল বিশ্বে প্রথমবারের মতো কোনো এয়ারলাইন্সের এয়ারবাসে 350 উড়োজাহাজে একসাথে স্টারলিংক প্রযুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বর্তমানে কাতার এয়ারওয়েজের প্রায় 120টি ওয়াইড বডি উড়োজাহাজে স্টারলিংক চালু রয়েছে। এবার পড়ছি তুর্কমেনিস্তানে ক্রিপ্টোকারেন্সি বৈধ। বিশ্বের সবচেয়ে নবীন দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও এর আর্থিক লেনদেনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় তুর্কমেনিস্তান। 1 জানুয়ারি 2026 সালে দেশটির প্রেসিডেন্ট সেরদার বেরদিমুখামেদভ এ সংক্রান্ত আইনে একটি স্বাক্ষর করেন। নতুন আইনের আওতায় ভার্চুয়াল সম্পদকে দেওয়ানি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সরকার প্রশাসনিক কার্যক্রম ও অর্থনীতিকে ডিজিটাল করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে 2025 সালের এপ্রিলে বিদেশিদের প্রবেশ সহজ করতে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করা হয়। 26 ডিসেম্বর 1991 সালে স্বাধীনতা অর্জনের পর দীর্ঘদিন ধরে তুর্কমেনিস্তান বিদেশিদের জন্য কঠোর ভিসা নীতি অনুসরণ করে আসছে। এবার পড়ছি ইউ এবং মেরকসার বাণিজ্য চুক্তি। মেরকসার MERCOSUR 25 বছরের দীর্ঘ আলোচনার পর অবশেষে দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মেরকসার এর সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ইউরোপিয়ান ইউনিয়ন EU। 17 জানুয়ারি 2026 সালে চুক্তি স্বাক্ষর হয়। দুই অঞ্চলের মধ্যে শুল্ক কমানো এবং বাণিজ্য বাড়ানো সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে এই চুক্তিতে এখন ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন এবং একই সাথে মেরকসার এর সদস্য দেশগুলোর আইনসভার অনুমোদন প্রয়োজন। এবার পড়ছি গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদ। 15 জানুয়ারি 2026 সালে ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে বোর্ড অফ পিস BOP বা শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়। পর্ষদের চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সদস্যরা হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ধনকুব মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাতা অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই স্লাদেনভ। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানানো হয়।
29 সেপ্টেম্বর 2025 সালে গাজা নিয়ে ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। সেখানে গাজায় যুদ্ধবিরতির রূপরেখা তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় 9 অক্টোবর 2025 সালে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় স্বাক্ষর করে। 10 অক্টোবর 2025 থেকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। 17 নভেম্বর 2025 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2803 নম্বর প্রস্তাবের মাধ্যমে গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস এবং ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF গঠনের অনুমোদন দেয়। 16 জানুয়ারি 2026 সালে যুক্তরাষ্ট্র ISF এর প্রধান হিসেবে নিয়োগ দেয় মেজর জেনারেল জাসপার জেফার্সকে। এবার পড়ছি 66 সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 7 জানুয়ারি 2026 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থা সহ মোট 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। এসব সংস্থার মধ্যে জাতিসংঘের বাইরে 35টি এবং জাতিসংঘের 31টি সংস্থার নাম রয়েছে। সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, UN উইমেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, আন্তর্জাতিক আইন কমিশন, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, আন্তর্জাতিক সৌরজোট, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা এবং আন্তর্জাতিক শক্তি ফোরাম। এবার পড়ছি বিশ্বে প্রথম র্যামজেট ইঞ্জিন চালিত গোলা। সামরিক গবেষণা ইতিহাসে নতুন নজির গড়তে চলেছে ভারত। বিশ্বে প্রথমবার র্যামজেট ইঞ্জিন চালিত গোলা ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। IIT মাদ্রাজ, IIT কানপুর, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা ARDE এবং রিসার্চ সেন্টার ইমারত RCI এর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পরে 155 mm হাউইটজার কামানের জন্য নির্মাণ করা হয় র্যামজেট গোলা। গতিবেগ, পাল্লা এবং বিস্ফোরণ ক্ষমতার নিরিখে যা প্রচলিত গোলা বা আর্টিলারি সেলের দ্বিগুণেরও বেশি ক্ষমতাশালী। সম্প্রতি সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থা পরীক্ষামূলকভাবে 140 কিলোমিটার পাল্লার র্যামজেট গোলা উৎক্ষেপণ করে। বর্তমানে ভারতীয় সেনা সুইডেনের বফোর্স FH-77B-02 হবিট এবং মার্কিন M777 এর পাশাপাশি দেশের তৈরি ধানুশ এবং ATAGS অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম 155 mm হাউইটজার ব্যবহার করে। এবার পড়ছে বিশ্বের বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু। 22 ডিসেম্বর 2025 সালে জাপানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 2011 সালের ভূমিকম্প ও সুনামির পর বন্ধ করে দেওয়া 54টি চুল্লির একটি। এই কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি টোকিও থেকে প্রায় 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। নতুন করে সচল হওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে কাশিওয়াজাকি কারিওয়া হবে প্রথম কেন্দ্র, যেটি পরিচালনা করবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো বা TEPCO। প্রতিষ্ঠানটি ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করত। ফুকুশিমা বিপর্যয় ছিল চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে বড় ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চেষ্টা হিসেবে জাপান নতুন করে সচল করার উপযোগী 33টি চুল্লির মধ্যে পুনরায় 14টি চালু করছে। এখন পড়ছি লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস। 5 জানুয়ারি 2026 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনের রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করা হয়।
পশ্চিম লন্ডনে অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসটি আগে মিশন নামে পরিচিত ছিল। 21 সেপ্টেম্বর 2025 সালে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য 1967 সালে সীমান্তকে ভিত্তি ধরেছে, যা ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। একই সঙ্গে দেশটি ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল আইনি অধিকার ও দায়বদ্ধতা স্বীকার করে নেয়। এবার পড়ছি ভারতে নিযুক্ত প্রথম তালেবান দূত। 15 আগস্ট 2021 সালে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারতে এক জ্যেষ্ঠ কূটনীতিককে নিয়োগ দেয় আফগানিস্তানের তালেবান সরকার। 2026 সালে জানুয়ারি মাসে মুফতি নূর আহমদ নূর নামের এক কর্মকর্তা ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক ছিলেন। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের একটা ইঙ্গিত দিচ্ছে। এর আগে 2025 সালের অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দেয়। উল্লেখ্য, বর্তমানে একমাত্র রাশিয়াই আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে। এবার পড়ছি বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল। 26 ডিসেম্বর 2025 সালে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান শেংলি টানেল বা TIANSHAN টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 22.13 কিলোমিটার দীর্ঘ টানেলটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং বা উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত। টানেলটি মধ্য তিয়ানশান পর্বতমালার নিচ দিয়ে চলে গেছে এবং এটি চীনের G0711 উরুমকি উলি এক্সপ্রেসওয়ের একটি অংশ, যা একই দিনে কাজ শুরু করে। তিয়ানশান শেংলি টানেলটি সর্বোচ্চ 1112.2 মিটার মাটির গভীরে অবস্থিত। এটি 16টি ভূতাত্ত্বিক ফল্ট জোন এলাকা অতিক্রম করেছে। তীব্র ভূচাপ, শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি, পরিবেশগত নানা চাপ, তীব্র শীত এবং উচ্চ উচ্চতার মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা সহ্য করার মতো করে এটি নির্মাণ করা হয়। এই টানেলের মাধ্যমে পাহাড়ি দুর্গম পথে আগে যেখানে কয়েক ঘন্টা সময় লাগতো, এখন সেটি পাড়ি দিতে লাগবে মাত্র 20 মিনিট। এক্সপ্রেসওয়েটি তার বিদ্যমান সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে বেইজিং, তিয়ানজিং হ্যাবেই, ইয়াংজি রিভার ডেল্টা এবং গুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে, এই 3টি এরিয়াই হলো অর্থনৈতিকভাবে প্রধান সচ্ছল অঞ্চল। আজ এই পর্যন্তই বিশ্ব পরিক্রমা পর্ব 1। বিশ্ব পরিক্রমা পর্ব 2 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।